বিনিয়োগ পরিবেশকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে নতুন বাজেট। এজন্য দেয়া হয়েছে বেশ কিছু রূপরেখা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, ব্যবসার সার্বিক পরিবেশ সহজ করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, সেবার মান উন্নত করতে সুনির্দিষ্ট কৌশলে হাঁটছে সরকারের বিভিন্ন সংস্থা। অর্থনীতির গণতন্ত্র, ইকোনমিক বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ চাঙ্গা করতে বাজেটে এক গুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী, যেখানে কর ছাড়, নীতি কৌশলে পরিবর্তন, জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা আয়োজিত সেমিনারেও বিষয়টি আবারও তুলে ধরেন তিনি। বলেন, এবারের বাজেটে চেষ্টা করা হয়েছে ঝিমিয়ে পড়া বিনিয়োগ কর্মসংস্থানে নতুন করে গতি ফেরানোর। Weaving some clothes, cottage industries, anything, any product. We want to give them support by way of lending them, by way of giving them skill if necessary, by way of designing them, giving them the designing support, by way of branding their product, and by way of giving them the platform like Amazon, eBay. সেমিনারে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা, যা সমাধানে উঠে আসে বর্তমান সরকারের নেয়া উদ্যোগের কথাও। আর বিডা চেয়ারম্যান বলেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় বাংলাদেশ। The economic growth, which we believe that it needs to be done through an investment-led growth strategy. And the end outcome of this is not only the trillion-dollar economy, but more importantly, finding jobs for over 10 million people. Now, government cannot employ 10 million people, obviously. So, who will employ it? You will. And we are here to enable that. দেশে বিদেশি বিনিয়োগ আনতে কূটনৈতিক গুরুত্ব তুলে ধরা হয় সেমিনারে। নাদিয়া ইসলাম তুলি, ৭১, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বাজেটে নানা খাতে আয়কর, ভ্যাট ও শুল্ক ছাড়ের প্রস্তাব ব্যবসা ও বিনিয়োগ উৎসাহিত করবে। তবে রাজস্ব আয় বাড়ানোর যথেষ্ট নীতি কৌশল নেই অর্থমন্ত্রীর প্রস্তাবে। ফলে আগামী অর্থ বছরেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে ভুগতে হবে এনবিআরকে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। নিত্যপণ্যের উৎসে কর কমানোর সুফল নিশ্চিতে নজরদারির পরামর্শও দিয়েছে সংগঠনটি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে নানা চ্যালেঞ্জ আমলে নিয়ে আগামী অর্থ বছরের জন্য বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, ব্যবসার পরিবেশ সহজ করে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিসহ নানা বিষয়। এজন্য করছাড় দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ওষুধ, কৃষিসহ নানা উৎপাদনশীল খাতে। আছে করজাল বাড়ানোর কিছু উদ্যোগও। হিসাববিদদের সংগঠন আইসিএবি বলছে, শুল্ক, ভ্যাট ও আয়করের নানা ছাড় একদিকে বিনিয়োগে উৎসাহিত করবে, অন্যদিকে নিত্যপণ্য সহ নানা ধরনের জিনিসপত্রের দাম সহনীয় রাখবে। মুক্ত বাণিজ্য অঞ্চল সংশ্লিষ্ট বিধান কাস্টমস আইনে অন্তর্ভুক্ত করায় রপ্তানিমুখী বাণিজ্যিক কার্যকলাপকে সহজতর করবে। আপিল দায়ের করার পূর্বে জমার পরিমাণ হ্রাস ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে। করজাল বাড়াতে গিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে 0.2% অগ্রিম আয়কর নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। এছাড়া রাজস্ব মামলায় উচ্চ আদালতে আপিলে শুল্ক, কর ও জরিমানার 2% অর্থ পরিশোধের শর্ত ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নয় বলেও মত তাদের। উৎপাদক, আমদানিকারক এবং সরবরাহকারীদের খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয়ের উপর 0.2% অগ্রিম কর সংগ্রহ করতে বাধ্য করা হলে তাহা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এনবিআরকে আবারও রাজস্ব আয়ের বিরাট লক্ষ্য দিয়েছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, নানা ধরনের ছাড়ে কর আদায় কমবে, বিপরীতে আদায় বাড়াতে দেয়া হয়নি সুনির্দিষ্ট রূপরেখা। অনেকগুলো জায়গা আমরা দেখেছি, মানে আপনার বাড়ানোর জন্য কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে কত আসবে, কিভাবে আসবে এবং কাদেরকে আমরা দায়বদ্ধ করব, এই জায়গাটুকু মানে রেভিনিউ কালেকশন প্ল্যানটা যদি আমরা দেখতাম বা আপনারাও দেখতেন, তাহলে আমরা কিন্তু যারা এই বিষয়ে রিসার্চ করি বলতে পারতাম যে কতটুকু সহনীয়, কতটুকু অ্যাচিভেবল, কতটুকু অ্যাচিভেবল না। আইসিএবি বলছে, কর ছাড়ের সুফল নিশ্চিতে ও রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর সুশাসন নিশ্চিত করতে হবে, সম্পূর্ণ অটোমেশন যার উত্তম সমাধান। মইনুল হাসান, ৭১, ঢাকা।
এদিকে বাজেটে নিত্যপণ্যে উৎসকর কমানোর ঘোষণা থাকলেও প্রভাব নেই বাজারে। উল্টো লাগামহীন মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়তই বাড়ছে, যাতে আরও কঠিন হয়ে পড়ছে সাধারণের জীবন। ভোক্তারা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না হলে শুধু কর কমিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। মিসবাহ হাসানের রিপোর্ট। পেঁয়াজ আলুর দোকানে কাজ করে দৈনিক 400 টাকার আয় দিয়ে চলে আকলিমা বেগমের সংসার। সামান্য রোজগারে মা সন্তান নিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তার। নিত্যপণ্যের উচ্চ মূল্যে যা হয়ে উঠেছে আরো ভয়াবহ। কষ্টে একবেলা খাইলে আরেক বেলা দাম খাইতে নিতে পারি না। জিনিসের যে দাম পড়তো আলু 1 কেজি আলু ধরেন 30 টাকা, এবার 1 কেজি চাল ধরেন 60 টাকা 50 টাকা, এবার আবার এক পা ফ্যাস কিনতে যান, এতে কিভাবে সংসারটা চালে? এই কোনো আমার কি পিডিয়া ফাটিয়া নিয়ে খাই। মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা মিলল মুসলিমা বেগমের। গেল কয়েক মাসে খানিকটা কাটছাট করেছেন বাজারের ফর্দ। বাজেটে প্রায় 60টি নিত্যপণ্য উচ্চ কর কমানোর ঘোষণা থাকলেও বাজারে তার প্রভাব দেখছেন না এই ক্রেতা। সেই হিসাবে আমি আজকে এসে কোনো কিছু কম পাইনি, বরঞ্চ বাড়তেই পাচ্ছি। উৎসকর কমে কিছু হবে না। অবশ্যই বাজার ব্যবস্থাপনা আমাদের আরও জোরদার করতে হবে, সবার করতে হবে, তা না হলে আসলে বাজারের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। নিম্নবিত্তের মানুষ যেগুলো আছে এগুলো হিসাব করতে গেলে এটা আমরা মিলাইতে পারি না। হিসাব আরেকটু যদি কম হয় তাহলে আমাদের বাজেটের মধ্যে আমাদের জন্য একটু ভালো হয়। বাজার ঘুরে দেখা যায় ডাল, তেল, চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1 কেজি ডাল কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। মাসের ব্যবধানে 3 দফায় চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। কমা বাড়ার মধ্যে আছে মুরগির দাম। ক্রেতা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা গেলে স্বস্তি মিলবে না বাজারে। যদি সব ওভারঅল পুষ্টির কথা চিন্তা করেন, যে কোনো একটা জিনিস বাদ পড়ে গেলে তো তখন আর সবকিছু কভার হলো না। বাজেট যাই হোক, বাজার যদি ঠিকমতো মনিটরিং না করে, যদি সিন্ডিকেট না ভাঙতে পারে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমানো সম্ভব না। কিনা খামো তার মতন সদ্যঙ্গ নেই, আমরা এমনি চলিও না। যেমন আধা কেজি নেই 1 পা, যেমন 1 কেজি নিয়ে আধা কেজি, এভাবে চলতেছি আমরা। মিডল ম্যানের যে প্রবলেমগুলো, যে আপনার একটা কৃষকের থেকে আজ যে আপনার এই পর্যন্ত যে আসে, সেখানে যে স্ল্যাবে এগুলো টাকাগুলো যে লস হয়, ওইটাকে কন্ট্রোল করতে হবে। সবজি আনের 100 টাকার নিচে পাই নাই, 100 টাকা কিনি। আবার গাজরটার দাম বাড়ছে, গাজরের আগে 60 টাকা কিলো ছিলেন, 100 টাকা কিনি। পেঁয়াজ যেমন এখন পর্যন্ত 40-45 টাকা বিক্রি হচ্ছে, আলু 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এই প্রাইসটা যদি রেগুলার থাকে এবং স্টেবল হয়, তাহলে পরে এটা কনজিউমার, সেলার দুইজনের জন্য এটা আরামদায়ক। সরকারের উচ্চাভিলাষী বাজেট মূল্যস্ফীতির চাপ আরো বাড়াতে পারে বলে শঙ্কা ক্যাব সভাপতিরও। জনগণের সরকার, তারা জনগণের কথা শুনছে বা ডায়লগের কথা শুনছে, কিন্তু সেই কথা শুনে সেটা তো বাস্তবে প্রতিফলন দেখলাম না। অর্থাৎ বিদ্যুতের দাম আমরা যা বললাম, আমরা যে প্রতিবাদ জানালাম, আমরা যে যুক্তি দিলাম, সেটির যদি রিফ্লেকশন না হয়, তাহলে এইভাবে যদি রিফ্লেকশন না হয়, তখন আমরাও একদিন বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে যাব। এবং তখন কি হবে, সরকার কিন্তু ভুল ডিসিশন নিতে পারে, এবং এই ভুল ডিসিশন সরকারের জন্য কিন্তু বিপজ্জনক। কাগজে কলমে নয়, বাস্তবেই নিত্যপণ্যের দামে স্বস্তি চান সাধারণ মানুষ। মিসবাহ হাসান, 71, ঢাকা। টানা 4 দফা কমার পর 1,06,500-এর বেশি বাড়ল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2.25 লাখ টাকা, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম 2% বেশি বেড়ে যাওয়ায় তা সমন্বয় করা হয়েছে দেশীয় বাজারের সাথে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির জন্য গুনতে হবে 2,14,734 টাকা, আর 18 ক্যারেট বিক্রি হচ্ছে 1,84,058 টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দামও বেড়ে পৌঁছেছে 3,150 টাকায়। এবার হামলা বন্ধের শর্তে ইরানকে হাজারো কোটি টাকা দিতে রাজি সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি নিজেদের রক্ষায় এমন পথ বেছে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি। তথ্য বলছে, $10 বিলিয়নের মধ্যে $3 বিলিয়ন হাতে পেয়েছে ইরান। এছাড়া একই ধরনের সমঝোতা করতে উপসাগরীয় অঞ্চলের আরও 2টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে তেহরান। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতেও হামলা চালায় ইরান, যার মধ্যে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও তেল গ্যাস ক্ষেত্রগুলো। যুদ্ধ শুরুর পর টানা কয়েক সপ্তাহের হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে কুয়েত, কাতার সহ সংযুক্ত আরব আমিরাতও।
এবার হামলা থেকে বাঁচতে নতুন পথ বেছে নেয় দেশটি। নিজেদের রক্ষায় ইরানকে $1,000 কোটি দিতে চায় মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্যমতে হামলা বন্ধের শর্তে ইরানকে $10 বিলিয়ন দেবে আরব আমিরাত। এরই মধ্যে $3 বিলিয়ন পরিশোধ করা হয়েছে, যদিও প্রয়োজনে $20 বিলিয়ন ছাড় করতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এই অর্থের উৎস আমিরাতের নিজস্ব তহবিল, নাকি আমিরাতি ব্যাংকিং সিস্টেমে দীর্ঘদিন আটকে থাকা ইরানেরই কোনো অ্যাকাউন্ট, নাকি অন্য কোনো উৎস থেকে এই অর্থ আসছে, সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। অবশ্য শনিবার ভোরে এক বিবৃতিতে এমন অভিযোগ নাকচ করে দেয় আরব আমিরাত। বলা হয়, $3 বিলিয়ন হস্তান্তরের এই পুরো সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইরানি কর্তৃপক্ষ। জানা যায়, একই ধরনের সমঝোতা করতে উপসাগরীয় অঞ্চলের আরও অন্তত 2টি আরব দেশের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে ইরান। তথ্য বলছে, আরব আমিরাতে ইরানের সর্বশেষ সরাসরি হামলা হয় 1 মাসেরও বেশি সময় আগে ফুজাইরাহ বন্দরে। নতুন এই সমঝোতা দেশ দুটির মধ্যকার প্রকাশ্য শত্রুতার সম্পর্কে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুদ্ধের কারণে ফাঁকা হয়ে পড়ে দুবাইয়ের হোটেল, আবাসন সহ পর্যটন খাত। দেশ ছাড়তে বাধ্য হন বহু প্রবাসী। ফলে বিপাকে পড়ে নিরাপদ আশ্রয় হিসেবে খ্যাত বাণিজ্যিক কেন্দ্রটি। নাদিয়া ইসলাম তুলি, ৭১। আইপিওর মাধ্যমে রেকর্ড $75 বিলিয়ন সংগ্রহ করে ইতিহাস গড়ল ইলন মাস্কের স্পেসএক্স। এর মাধ্যমে পেছনে ফেলল বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো। 2019 সালে যাদের সংগ্রহ ছিল $25 বিলিয়ন। প্রাথমিক শেয়ার মূলধন সংগ্রহে শীর্ষ 10 প্রতিষ্ঠানের বিষয়ে জানাচ্ছেন নুজহাত রাহনুমা। শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে ইতিহাস গড়ল বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে বাজার থেকে $75 বিলিয়ন মূলধন তুলে নেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পেছনে ফেলে সৌদি আরামকোকে। মধ্যপ্রাচ্যের তেল কোম্পানিটি থেকে 3 গুণ বেশি অর্থ সংগ্রহ করে মার্কিন এরোস্পেস কোম্পানি স্পেসএক্স। এর আগে প্রাথমিক শেয়ার বিক্রি করে সর্বোচ্চ মূলধন সংগ্রহের রেকর্ডটি ছিল বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর দখলে। 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে $25 বিলিয়ন সংগ্রহ করে জ্বালানি প্রতিষ্ঠানটি। সৌদি আরামকোর পরেই তালিকায় জায়গা করে নেয় চীনা ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। 2014 সালে তালিকাভুক্ত হয়ে যারা সংগ্রহ করেছিল প্রায় $22 বিলিয়ন। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থান দখলে রেখেছে জাপানের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সফটব্যাংক কর্পোরেশন এবং চীনের কৃষি ব্যাংক, যাদের সংগ্রহকৃত মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে $21 ও $19.2 বিলিয়ন। অল্প ব্যবধানে ষষ্ঠ অবস্থান দখল করেছে আরেক চীনা আর্থিক প্রতিষ্ঠান আইসিবিসি। 2006 সালে তালিকাভুক্ত হয়ে যারা সংগ্রহ করেছিল $19.1 বিলিয়ন। $17.8 বিলিয়ন মূলধন সংগ্রহ করে সপ্তম অবস্থানে রয়েছে হংকং ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এআই গ্রুপ। প্রতিষ্ঠানটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। অষ্টম স্থানে রয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ভিসা। নবম এবং দশম স্থানে রয়েছে জাপানি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, যেখানে 2012 সালে তালিকাভুক্ত মেটার সংগ্রহ $16 বিলিয়ন। নুজহাত রাহনুমা, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।